110 টাকা বা 20 টাকা, এটাকে মূল্যস্ফীতি বলা হয় না আর কি। যদিও বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা প্রতি মাসে বর্তমানে মূল্যস্ফীতি কাউন্ট করে, কিন্তু ইকোনমিক্সের থিওরি অনুযায়ী সাধারণত এক বছরে দ্রব্যমূল্যের উত্থান পতন আহ গড় করলে যেই হারে পূর্ববর্তী বছরের তুলনায় মূল্য বৃদ্ধি দেখা যায়, সেই হারটাই মূলত মূল্যস্ফীতির হার বলে পরিচিত। তো এখন আহ এখানে আরেকটা বিষয় আছে যে কি এআই কম্পেনিয়ন মানে একজন অফার দিলেন, এটা মানে কি বুঝলাম না। আপনাদের মধ্য থেকে একজন আমাকে কি জয়েন অ্যাপ্রুভ করতে বললেন? এআই কম্পেনিয়ন, দরকার নেই এগুলোর। হ্যালো। সো এই যে এই মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, এটার সংজ্ঞা অনেক অর্থনীতিবিদ অনেকভাবে দিচ্ছেন, এখানে নিশ্চয়ই কিছু সংজ্ঞা আছে। এই যে দেখেন মূল্যস্ফীতি কাকে বলে, প্রথমত মূল্যস্ফীতিটা আপনার চিন্তা করতে হবে যে গতকালকে একটা জিনিসের দাম 100 টাকা, আজকে এটা 150 টাকা, ব্যাপক মূল্যস্ফীতি মনে হচ্ছে। কিন্তু এত অল্প সময়ে আহ যে কোনো কারণে দ্রব্যের দাম বাড়তে পারে, সাপ্লাই না থাকতে পারে, বা আপনার চাহিদা ইমার্জেন্সি হতে পারে, অনেক কারণে দ্রব্যের মূল্য অনেক বেশি হয়ে যেতে পারে। আচ্ছা, সো এটা ব্যতিক্রম জিনিস। হ্যাঁ, এইখানে দেখেন এই যে ব্রেকেটে লেখা সাধারণত এক বছরে। মুদ্রাস্ফীতি হচ্ছে ক্রয় ক্ষমতার একটি পরিমাপ। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দ্রব্য এবং সেবার দাম যে হারে পরিবর্তিত হয় সেই হিসাবে মূল্যস্ফীতিকে সংজ্ঞায়িত করা হয়। হ্যাঁ, তো উদাহরণস্বরূপ আপনি গত বছর 1 কেজি আপেল 150 টাকায় কিনেছেন, কিন্তু দাম বৃদ্ধির কারণে আপনি এই বছর 1 কেজি আপেল 200 টাকায় কিনতে পারবেন। এর মানে হলো আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে। ঠিক আছে, টাকার মূল্য কমে গেছে। এখানে কিছু সংজ্ঞা আছে, স্যামুয়েলসনের সংজ্ঞা আছে, কুলবর্নের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ কুলবর্নের মতে মূল্যস্ফীতিকে এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে: যখন অত্যধিক পরিমাণ অর্থ খুব কম পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়। অর্থাৎ ধরেন এখন যদি বলা হয় যে 1 কেজি চালের দাম 500 টাকা, এটা তো আসলে অসম্ভব বেশি, তাই না? এতটা না, ধরেন 1 কেজি চালের দাম 100 টাকা হলেই তো অনেক বেশি। চাল কিন্তু 100 টাকার উপরে কেজি আছে বর্তমানে। এই যে অবশ্যই এগুলো বিদেশি চাল। আহ, এই যে আমরা বিরিয়ানি খাই, বাসমতি চাল, বাসমতিতে এক প্যাকেটের দাম 500, 550, হ্যাঁ, এরকম দাম। সেটা অবশ্য আমদানি করা, বাংলাদেশে বাসমতি চাষ হয় খুব কম হতে পারে। তো এখন সেটা অস্বাভাবিক, ওটা উন্নত জাতের, কিন্তু ইন জেনারেল যেসব ধান আছে বা চাল আছে এগুলোর দাম যদি 150, 200 টাকা হয়, তাহলে তো বোঝা যাবে অনেক বেশি। আমার ছাত্র জীবনে আহ আমার এক শিক্ষক, উনি অবশ্য এয়ারফোর্সের বড় কর্মকর্তা ছিলেন, ছাত্র জীবন না ঠিক এমফিল করার সময় আর কি, তো ক্লাসে বলতেছিলেন যে ওই আসলে বাংলাদেশে যে মূল্যস্ফীতি হয় এটা কয়টা পণ্যকে ঘিরে হয়, বা এই দেশে যদি জমির দাম কল্পনা করা হতো ওইসব দ্রব্যের সাথে, তাহলে মূল্যস্ফীতি মানে পৃথিবীর সবচেয়ে বেশি হইত। হ্যালো।
আমি কিছু শুনতে পারতেছি না, কেউ কি কিছু শুনতে পাচ্ছেন? স্যার ফোন নিয়ে কথা বলতে অথবা অন্য রুমে চলে গেছে, আসতেছে। মিউটে আছে। হ্যালো, সরি, আমার একটা খুব জরুরি ফোন আসছিল। ইটস ওকে স্যার, ইটস ওকে স্যার, এখানে সরি বলার কিছু নাই স্যার। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার দিচ্ছি। তাহলে এই মুদ্রাস্ফীতির হার, এটা শেখার কিছুই নাই, যে হারে মূল্য বাড়ে আর কি। ও এখানে মূল্যস্ফীতির আরো কিছু সংজ্ঞা আছে, আপনারা পড়ে নেবেন। আহ যেমন অধ্যাপক এসিপিগু বলছে, মূল্যস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন আয় সৃষ্টিকারী কাজ অপেক্ষা মানুষের আর্থিক আয় অধিক হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, দেখবেন যে সমাজে যদি ধান্দাবাজ বাইরা যায়, অর্থাৎ অবৈধ টাকা বাইরা যায়, তাহলে এটার ইম্প্যাক্ট খুব খারাপ ইন দ্য লং রান। অর্থাৎ যে ইজিলি টাকা কামাচ্ছে, দালাল এই টাইপের লোক, তাদের তো টাকা খরচ করতে মায়া লাগে না। 500 টাকাটা 1000 টাকা দিয়ে নিয়ে নিতে পারবে, বা ঘুষের টাকা বা দুর্নীতির টাকা। আচ্ছা, কিন্তু একজন লোক যিনি খাঁটি সৎ লোক, কাজের বিনিময়ে সে টাকা পায়, মজুরি পায়, সে তো আর ওর সাথে পাল্লা দিয়ে পারবে না। সো এই ধরনের আর্থিক আয় যদি অধিক হারে বাড়ে, তখন সমাজে ইন দ্য লং রান দেখা যায় মুদ্রাস্ফীতি দেখা যায়। হ্যাঁ, আরেকজন বলছে সামগ্রিক যোগানের উপর সামগ্রিক চাহিদার আধিক্যের ফল। অর্থাৎ সাপ্লাই আছে 10টা মুরগি, এখন ডিমান্ড হয়েছে 50টা মুরগি, তাহলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে। এটা আর কি লর্ড কেইন্স বলছেন এটা। এখন মুদ্রাস্ফীতির হার, এটা কেউ ইন্টারেস্টেড থাকলে পড়তে পারেন, যে এখানে মূল্যস্ফীতির হার কিভাবে নির্ণয় করা যায়, ওই সূত্রটা এখানে দেয়া আছে। কেউ ইন্টারেস্টেড থাকলে আপনারা এই সূত্র মুখস্থ রাখতে পারেন, যে বর্তমান বছরের দাম সূচক মাইনাস পূর্বের বছরের দাম সূচক, দাম না কিন্তু দাম সূচক, বাই পূর্বের বছরের দাম সূচক, হ্যাঁ, ইন্টু 100। এভাবে স্ট্যাটিস্টিক্যালি এটা বের করা যায়। আচ্ছা, যাক, মূল্যস্ফীতির প্রকারভেদ যেটা, এটা একটু আহ, ধারণা নিতে হবে। তো আমরা আরেকটা প্রশ্ন বলবো, যে মূল্যস্ফীতির কারণ। হ্যাঁ, চাহিদা বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি আছে এখানে। পরের পাঠে আছে মূল্যস্ফীতির কারণ। তো আমরা আহ একটু একটু দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই, যে মূল্যস্ফীতির কারণ, বেসিক্যালি মূল্যস্ফীতির কারণ তো অনেকগুলো, কিন্তু কারণে আমরা একটু পরে যাই। এখানে আছে মূল্যস্ফীতির প্রকারভেদ। তো এখানে আছে কারণ ভিত্তিক প্রকারভেদ লিখছি। তো চাহিদা বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি, কারণ ভিত্তিক মানে যেই সকল কারণে দ্রব্যের চাহিদা বাড়ে, অর্থাৎ ভোক্তা পর্যায় থেকে দ্রব্যের দামের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়, যে আমরা, আমাদের হাতে টাকা আছে অনেক বেশি, আমরা দিতে পারি, যে কোনো কারণে চাহিদা আমাদের বাড়ে। এখন সরকারি স্কেল বাড়তে পারে, মজুরি বাড়তে পারে, না, অনেক কারণে আর্থিক আয় বেড়ে যেতে পারে, সেই কারণে চাহিদা বাড়তে পারে। হ্যাঁ, এই জন্য চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে সেটাকে। আর একটা আছে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে উৎপাদন ব্যয় যদি বেড়ে যায়, সাপোজ সিমেন্ট, এখন সিমেন্ট, এক বস্তা সিমেন্ট বর্তমানে কত, 500 টাকা ধরেন, তো নিশ্চয়ই এটা উৎপাদন ব্যয় 400 টাকা, না হলে তো 100 টাকা লাভ না হলে তো সিমেন্ট কোম্পানি থাকবে না। আচ্ছা, এখন যদি সিমেন্টের কাঁচামালের দাম, আই মিন এই যে চুনা পাথর আরো যা যা লাগে, লেবার কস্ট, টোটালি প্রোডাকশন কস্ট অফ সিমেন্ট যদি বেড়ে যায়, সেটা যদি 500 হয়, তাহলে তো সিমেন্টের দাম 600 হয়ে যাবে। বিষয়টা এটা, র ম্যাটেরিয়ালস এর দাম, আই মিন প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, তাহলে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি দেখা দেয়। মজুরি বৃদ্ধিজনিত এটা আসলে বলা যায় না, আমরা এটা সাধারণত মুদ্রাস্ফীতির কারণেই চলে যাব, এগুলো আর খুব একটা জানার দরকার নেই। এটা ইন দ্য লং রান ঘাটতি ব্যয় হয়, সরকার যদি, যেমন পদ্মা ব্রিজ করছে,
হ্যাঁ, এই কারণে মুদ্রাস্ফীতির প্রকারভেদ আসলে আপনারা ওই চাহিদা বৃদ্ধিজনিত আর ব্যয় বৃদ্ধিজনিত এই দুইটা দিলেই হবে। হ্যাঁ, এইগুলো অন্য ধরনের কারণ। তো আমরা মূল্যস্ফীতির কারণে আবার এইগুলো কিছু কিছু থাকবে। তো এই দাম স্তরের গতিভিত্তিক প্রকারভেদ এটা দরকার নাই, এটা পড়ারই দরকার নাই। আমরা এই যে একটু আগে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমি ব্যাখ্যা করছিলাম, সেটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কিভাবে দেখেন, আমরা জানি সামগ্রিক চাহিদা রেখা আপনাদেরকে পড়ানো হয়েছে কোনো এক ক্লাসে, কয়জন জয়েন করছিলেন আমি জানি না। তো সামগ্রিক চাহিদা রেখা সাধারণ চাহিদা রেখার মতোই ডান দিকে নিম্নগামী, কিন্তু সাধারণ চাহিদা রেখার ভূমি অক্ষে থাকে চাহিদার পরিমাণ আর লম্ব অক্ষে থাকে দাম। কিন্তু সামগ্রিক চাহিদা রেখা যখন আমরা আঁকি, রেখাটার আকৃতি ডান দিকে নিম্নগামী এরকমই থাকে, কিন্তু ভূমি অক্ষে থাকে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম না, দাম স্তর। অর্থাৎ সাধারণ চাহিদা রেখায় একজন ভোক্তার কোনো দ্রব্যের দামকে চিন্তা করা হয়, আর এটা সামগ্রিক চাহিদা যখন আমরা পড়াই বা পড়ি, সেটা হচ্ছে দেশের টোটাল দাম স্তর। হ্যাঁ, একজন ভোক্তার কাছে দাম না। যেমন বাংলাদেশের চালের দামটা কোন স্টেজে আছে, তেলের দামটা কোন স্টেজে আছে, টোটালি দ্রব্য সামগ্রীর দাম কোন স্টেজে আছে, সেইটার সাথে দেশের উৎপাদন টোটাল সাপ্লাই, সেটার রিলেশনশিপ দেখানো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা সামগ্রিক চাহিদা রেখা, একটা দুইটা তিনটা চারটা। প্রাথমিক রেখা ছিল AD1, আর সামগ্রিক যোগান রেখাটা এরকম থাকে, প্রথম ডান দিকে ঊর্ধ্বগামী হয়, তারপর একদম স্ট্রেইট হয়ে যায়। অর্থাৎ দেশের সকল শ্রমিক যদি কর্মসংস্থান হয়ে যায়, সকল সম্পদ কাজে লাগানো শেষ হয়ে যায়, তখন আর প্রোডাকশন বাড়ানো যায় না। এই QR পর্যন্ত QF, এটা QF হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ কোয়ান্টিটি অফ প্রোডাকশন। অর্থাৎ এরপরে বাংলাদেশের আর প্রোডাকশন করা সম্ভব না, কাজেই পরে শুধু দামই বাড়তে থাকবে। হ্যাঁ, চাহিদা এই যে AD1 এই ক্রস বিন্দুতে এই ছিল দাম স্তর, এই Q1 ছিল উৎপাদন। এখন যে কোনো কারণে চাহিদা বাড়ছে, কেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে, দ্রব্যের দাম কিন্তু বাড়ার কারণে চাহিদা রেখা শিফট হয় না, চাহিদা রেখা শিফট হয় আয় বৃদ্ধির কারণে বা অন্য কোনো কারণে। কিন্তু সেটা বাড়ার সাথে সাথে কিন্তু দাম স্তরও বেড়ে যায়। এই জন্য এখান থেকে এখানে দাম বাড়ছে, আরো চাহিদা বাড়ছে, আবারও দাম বাড়ছে। এটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টে। সো তারপরে আরো চাহিদা বাড়লো, পরে শুধু দাম বাড়ছে, প্রোডাকশন আর বাড়েনি। এই পর্যন্ত দেখা যায় প্রোডাকশন বাড়ছে, আবারও বাড়ছে, কিন্তু থার্ড স্টেজ পর্যন্ত প্রোডাকশন বাড়ছে। ফোর্থ, এটা 0 দিয়ে দেখাচ্ছে, তো সমস্যা নাই, 1 2 3 4 দিলেও হবে। লাস্ট রেখাটার ক্ষেত্রে আর প্রোডাকশন বাড়েনি, শুধু ডিমান্ড বাড়ছে। কাজে এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এখানে লক্ষ্য করা যায়। আর যদি চাহিদা বৃদ্ধির পাশাপাশি প্রোডাকশনও বাড়তে থাকে, সেটাকে আমরা সাধারণত মূল্যস্ফীতি বলি না। কিন্তু যখন চাহিদা বাড়তে থাকে আর যখন দাম শুধু বাড়ে, সেখানে প্রোডাকশন আর বাড়ে না, তখন সেটা ডাইরেক্ট মুদ্রাস্ফীতি। এখানে এই সি বিন্দু থেকে স্মল লেটার ডি বিন্দু পর্যন্ত শুধু দাম বেড়েছে, এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রতীয়মান। এখানে সব বর্ণনা লেখা আছে, একটু পড়ে নিবেন। সেকেন্ডলি, আমি যেটা বলছিলাম খরচ বা মূল্য ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যেটা প্রকারভেদ থেকে আমি বলছিলাম একটু আগে, সেটা একইভাবে দেখানো যায় যে চাহিদা ঠিক থাকবে, কিন্তু সাপ্লাই বেড়েছে বা কমেছে। তা লক্ষ্য করেন, প্রথম সাপ্লাই রেখা ছিল AS0, আমার দাম ছিল এইটা, পরিমাণ ছিল এটা। তারপরে যে কোনো কারণে যখন দেখবেন সাপ্লাই রেখা বামে গেছে, বাম দিকে শিফট হয়েছে, তার মানে সাপ্লাই কমেছে। অর্থাৎ র মেটেরিয়ালস এর দাম বাড়ছে, পরিবহন চার্জ বাড়ছে, লেবার কস্ট বাড়ছে, যে কোনো কারণে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। এই জন্য সামগ্রিক যোগান রেখাগুলো বাম দিকে স্থানান্তরিত হয়েছে। এবং দেখা যায় যে এখান থেকে যখন AS0 থেকে AS1 হলো, কিন্তু দেশের চাহিদা কিন্তু আগের মতোই আছে, AD1 বা AD। সো চাহিদা চেঞ্জ হয় নাই। আমরা যখন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিন্তা করব বা ব্যাখ্যা করব, তখন চাহিদা স্থির রেখে ব্যয় রেখা চেঞ্জ করব। আর যখন নাকি আপনার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করব, তখন আমরা যোগান রেখা স্থির রেখে
সামগ্রিক চাহিদা রেখা পরিবর্তন দেখা। কাজে এই যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি লক্ষ্য করেন, সাপ্লাই কমার কারণে এখানে আমাদের S0 থেকে S1 বাম দিকে শিফট হয়েছে এবং এখানে একদিকে মূল্য বাড়ছে, আরেকদিকে প্রোডাকশন কমছে। এই মূল্যস্ফীতি দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর, কারণ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অতটা ক্ষতি হয় না, কারণ একদিকে আয় যেমন বাড়ে প্রোডাকশনও বাড়তে থাকে একটা পর্যায় পর্যন্ত। কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষতিকর হচ্ছে এই জন্য বেশি যে একদিকে প্রোডাকশন কমতে থাকে, আরেকদিকে মূল্য বাড়তে থাকে। এখন যদি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়ে যায়, দেখবেন যে খুবই অস্থিরতা দেখা দেয় ইকোনমিতে, অথবা যে কোনো কারণে প্রোডাকশন কস্ট বাড়তে পারে। হ্যাঁ, সেই জন্য আপনার মূল্যস্ফীতি এটা ক্ষতিকর। বোঝা যাচ্ছে আমি কি বলছি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, এই পার্থক্যটাও পড়তে পারেন, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আছে। এইবার আসেন মূল্যস্ফীতির কারণ ও ফলাফল, ভেরি ইম্পর্টেন্ট। মূল্যস্ফীতির কারণগুলো কি? তাহলে অলরেডি আপনারা কিন্তু বুঝে গেছেন কি কি কারণে মূল্যস্ফীতি ঘটতে পারে। চাহিদা বৃদ্ধিজনিত কারণও জানছেন, খরচ বৃদ্ধিজনিত কারণও জানছেন, বা মজুরি বৃদ্ধিজনিত। এখন কথা হচ্ছে যখন নাকি এভাবে আসবে কারণ, তখন আমরা চাহিদা বৃদ্ধিজনিত বা ব্যয় বৃদ্ধিজনিত এত ব্রড কথা বলবো না, আমরা আরো স্পেসিফিক বলবো যে মূলত কি কারণে মূল্যস্ফীতি বাড়ে। এখানে আমরা বিভিন্ন পয়েন্ট দেখাবো, এখানে দৃষ্টিকোণ নয়, পয়েন্ট। সো নাম্বার 1 কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা ইস্যু করার ক্ষমতা রাখে, বাংলাদেশের অন্য কোনো ব্যাংক মানি ইস্যু করতে পারে না, নোট ইস্যু করতে পারে না। সো বাংলাদেশে যদি এখন সাপোজ 30 লক্ষ কোটি টাকা ছাপানো আছে, এই টাকা যদি আরো 10 লক্ষ কোটি টাকা ছাপানো হয়, দেশে মূল্যস্ফীতি ঘটবে। আপনি লক্ষ্য করছেন কিনা, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি 22,000 কোটি টাকা কিন্তু নতুন করে ছাপাইছেন। তো এই ছাপানোর কারণে কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতি অনেক বড়, হয়তো ইম্প্যাক্ট এত সহজে আসে না, জনসংখ্যা অনেক বেশি, টাকার লেনদেনের গতি বেশি, সো সেটা ইম্প্যাক্টটা অত সহজে ধরা পড়ে না, কিন্তু এটা কিন্তু পরে টের পাওয়া যায়। এখন ধরেন যে অবস্থায় যে টাকা মানুষের হাতে আছে, ইলিশ মাছ এখনো ধরেন 1,000-1,200 টাকায় কিনতে পারেন, আর 2 বছর পরে দেখবেন ইলিশ মাছ 2,000 টাকা কেজি কিনতে হবে। এখনো তো আছে ওই দামে, বা যে কোনো একটা কিছুদিন আগে কার সাথে জানি কথা বলতে গিয়ে বললাম যে ওই আমার এক আত্মীয় রিটায়ার্ড হয়েছে সরকারি চাকরি থেকে, তো রিটায়ার্ড হওয়ার পরে উনি কমপক্ষে প্রায় 80-90 লক্ষ টাকা পাইছে। আচ্ছা ভাই দা ভাই, ওই ওই ব্যক্তির ছোট ভাই আমাকে বলতেছে যে তুমি তো আরো বেশি পাবা রিটায়ার্ড হইলে। তা আমি কই ভাই দোয়া করেন রিটায়ার্ড পর্যন্ত চাকরি করতে পারি কিনা, এর মধ্যে মারাও যাইতে পারি, তাই না? তো আমি বললাম যে হ্যাঁ, আমি ওনার থেকে বেশি পাবো, কিন্তু আমি যখন এই টাকা পাবো তখন 300 টাকা দিয়া পাও রুটি কিনতে হইতে পারে। ঠিক আছে, এখন যে রুটির দাম 10 টাকা, ওইটার দাম 300 টাকাও হয়ে যেতে পারে। সো ফ্যাক্ট ইজ দ্যাট মানি, দেখেন আপনি 10 বছর আগে রিক্সা ভাড়া কত দিচ্ছেন আর এখন কত দেন, তাই না? যে ভাড়াটা 5 টাকা ছিল এটা এখন 40 টাকা। সো টাকা ছাপায় গভর্নমেন্ট তার প্রয়োজনে বিভিন্ন ভাবে, এই টাকাগুলো দেশের জনগণের হাতে যায় এবং সেটা যারা সার্ভিস দেয় তারা জানে। রিক্সাওয়ালা এখন যাবে না 20 টাকা, ঢাকা শহরের ভিতরে তো 20 টাকা ভাড়া এখন বলাই যায় না। হ্যাঁ, কিছুদিন আগে তো 10 টাকা বলাই গেছে না, এখন 20 টাকাও বলা যায় না, 30 টাকা 50 টাকা ছাড়া কিন্তু ভাড়া নাই। সো সেটা অর্থ ছাপানোর একটা প্রভাব ইন দ্য লং রান। তাহলে নাম্বার 1 কারণ কিন্তু সেটা। নাম্বার 2, সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারি ব্যয় বৃদ্ধি বলতে সরকার রাস্তাঘাট, পার্ক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন প্রকল্প
হ্যাঁ, প্রচুর অর্থ ব্যয় করে, অর্থগুলো ব্যয় করে পায় কে? দেশের জনগণ মজুরি আকারে পায়, প্রফিট আকারে পায়, বিভিন্ন ভাবে পায়। সো সেই কারণেও তাদের হাতে আয় সঞ্চালিত হয় পাবলিকের হাতে, এবং মূল্যস্ফীতি হয়। করের পরিমাণ হ্রাস, করের পরিমাণ যদি হ্রাস হয় তাহলে ব্যবসায়ীদের পকেটে আরো নগদ অর্থ জমা করবে তারা, হ্যাঁ, ট্যাক্স দিতে হয় কম, তাদের হাতে টাকা বেশি থাকবে এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি হয়। তারপরে ভোগ ও বিনিময় ব্যয়, বিনিয়োগ ব্যয় বৃদ্ধি। ভোগ ব্যয় বাড়ানো মানেই তো আপনার চাহিদা বাড়া, তাই না, মূল্যস্ফীতি হওয়া। তবে এখানে কারণগুলো আরো অনেকগুলো কারণ আছে, ওই কারণগুলো না দিয়ে এই কারণগুলো দিল, এইগুলো হবে। যেমন আমি আরো দুই একটা কারণ বলি, যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, স্থির আয়ের মানুষের মজুরি বৃদ্ধি, হ্যাঁ, সেটা চাহিদা বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি ঘটায়। তারপরে একটু আগে বললাম যে পরিবহন, তেলের মূল্য বৃদ্ধি বা জ্বালানির মূল্য বৃদ্ধি, তাহলে আহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং মূল্যস্ফীতি ঘটে। তারপরে যুদ্ধ বিগ্রহ, এখানে কিন্তু ওইভাবে কারণগুলো দেয়নি, সমস্যা নেই, এগুলো হবে, এগুলো অনেকটা ওই যে ব্যয় বৃদ্ধিজনিত দিক থেকে দিছে আর কি। তো চাহিদা বৃদ্ধিজনিত একটু কম দিছে। এখানে দিছে অবশ্য যে এই যে বেতন কাঠামো একটু দিছে, সরকার যখন সব সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে, লক্ষ্য করছেন? এটা কিন্তু আমি আগেই বলছি। আচ্ছা, তারপর বৈদেশিক ঋণ অনুদান, এটা হচ্ছে টোটাল এগ্রিগেট ডিমান্ড যখন বাড়ে, যে আমেরিকা যদি এখন বাংলাদেশকে বলে যে আমি 1,000 কি মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশকে দিব, সো এই টাকাটা দেশে ঢুকবে এবং সেটা এক এক ধরনের মানি সাপ্লাই হবে, যেভাবেই হোক সেটা দেওয়া লাগলেও পরে দিবেন, কিন্তু এটা কিন্তু মানি সাপ্লাইয়ের সাথে অ্যাড হয়ে গেল। সো এই টাকাটা পাবলিকের হাতে এনিহাও যাবে এবং সেটা দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দিবে। ঠিক আছে, আজ মূল্যস্ফীতির কারণগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে। উদার ঋণ নীতি, হ্যাঁ, দাম স্তর আরো বৃদ্ধির সম্ভাবনা অনেক সময় মূল্যস্ফীতি বাড়ায়। এগুলা এই যে প্রথম কি লিখছে এখানে, প্রথম দুই 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 স্টেপে লিখছে, সরি, মূল্যস্ফীতির কারণ প্রথম দিছে চাহিদা বৃদ্ধিজনিত কারণগুলো, এগুলো যেটা আমি খেয়াল করিনি। পরে লিখছে খরচ বৃদ্ধিজনিত কারণ, এই যে মজুরি বৃদ্ধি, কাঁচামালের খরচ। গুড, ভালো লিখছে। আপনারা যদি এইভাবে আলাদা না করে একসাথেও লেখেন সমস্যা নাই। তারপরে যুদ্ধ ব্যয়, এই যে যেটা বললাম, যুদ্ধ, একটা দেশে যদি যুদ্ধ হয় তাহলে ওই দেশে প্রচুর টাকা ছাপানো হয় এবং এই করা হয় যে ওই দেশের সেনাবাহিনী বা আর্মড ফোর্সেস, তারা যাতে টাকার অভাব ফিল না করে, তারা যাতে 10 টাকাটা 50 টাকা দিয়ে কিনতে পারে। ইরাক যুদ্ধের সময় সেটা দেখা গেছে। তো যুদ্ধ হলে টাকা ছাপানো হয় এবং প্রচুর টাকা সেনাবাহিনীর হাতে দেওয়া হয়, এতে মূল্যস্ফীতি হয়। হ্যাঁ, তারপরে মজুতদারি চোরা কারবারি, যেটা আমরা বাংলাদেশের পেঁয়াজের বাজার, হ্যাঁ, স্টকে রেখে পেঁয়াজের কেজি 300 টাকা করে, আসলে পেঁয়াজ আছে, হ্যাঁ, এই যে এখন মজুতদারি করতে ভয় পায়, অ্যারেস্ট হয়, এই জন্য কিন্তু পেঁয়াজের দাম এবার কিন্তু বাড়েনি। চোরাচালান অনেক সময় সংকট সৃষ্টি করে, হ্যাঁ, চোরাচালানে যদি আপনার দরকারি পণ্য দেশের চাহিদা না মিটিয়ে আপনি বিদেশে পাঠায় দেন, তাহলে ওই দ্রব্যের ক্রাইসিস সৃষ্টি হবে এবং মুদ্রাস্ফীতি হতে পারে। তারপরে অপ্রত্যাশিত উৎপাদন বাধা, ধরেন অনেক সময় কিছু কাঁচামাল আছে, সেটা উৎপাদনে বিঘ্নিত হতে পারে। ধরেন গত বছর 10টা জেলায় বন্যা হয়েছে, বা দক্ষিণবঙ্গে সিডর হয়, বড় ধরনের ক্রাইসিস দেখা দেয়, তখন দেখা গেছে কি আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যায়, যে একটা পণ্য উৎপাদন করতে যেগুলো লাগে ওগুলো ওইসব এলাকা থেকে আনা লাগে, এখন আনা যাচ্ছে না, পরিবহন চার্জ বেশি বা একদম নাই, সো দ্রব্যের দাম বেড়ে যায়। আবার আমাদের দেশের ভিতরে এমন অনেক ব্যবসায়ী বা উৎপাদক আছে, তারা দেখবেন যে নির্দিষ্ট জেলা থেকে আরেক জেলায় যায়। যেমন আমাদের নরসিংদীতে টেক্সটাইলে খুব সমৃদ্ধ, আর গাজীপুর হচ্ছে গার্মেন্টসে সমৃদ্ধ। গাজীপুরেও টেক্সটাইল মিল আছে অনেক। তো আমি দেখছি যে নরসিংদীর অনেক লোক
তারা যারা কাপড়ের ব্যবসা করে অনেকে বগুড়াতে ব্যবসা করে। তা আমি দু একজনকে চিনতাম, বলতাম যে বগুড়া কেন বেছে নিলেন? তো বললো বগুড়াতে অনেক ভালো বিক্রি হয় আমার। তা আমি বললাম যে আর কোনো জেলা? কয় না না, আর কোনো জেলায় যায়নি, বগুড়াতেই বিক্রি করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন কোনো কারণে বগুড়ার সাথে কানেকশন কাটা যাবে বা নরসিংদীর সাথে কানেকশন কাটা যাবে, তখন ওইখানে হয় সংকট, না হলে উদ্বৃত্ত দেখা দেবে। এতে করে অনেক সময় মূল্যস্ফীতি দেখা দিত। বিনিময় হার, এটা তো আমাদের হাতে নাই। বিনিময় হার রক্ষা করে সাধারণত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে করি। তো সেটা ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি হয়। হুম, এই আর মূল্যস্ফীতির ফলাফল আছে। মূল্যস্ফীতির ফলাফল, দ্রব্যের দাম বেড়ে গেলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় না ঋণ গ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়, এগুলো একটু একটু পড়তে হবে। শ্রমিক শ্রেণী অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। স্থির আয় উপার্জনকারী ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে, তাই না? কৃষক শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ধনী কৃষক আবার লাভবান হবে। হ্যাঁ, এরকম করদাতা কর গ্রহীতা, এরকম বিষয়। তাহলে মূল্যস্ফীতির দূরীকরণ, এই যে নিয়ন্ত্রণ, তাহলে মূল্যস্ফীতির কারণ শিখলেন। এবার হচ্ছে নিয়ন্ত্রণ, কিভাবে মূল্যস্ফীতি দূর করা যায়। তো এখানে আসলে অনেকগুলো কারণ, ব্যাংক হার বৃদ্ধি, খোলা বাজার নীতি, রিজার্ভ অনুপাত পরিবর্তন, এখানে খুব হার্ড করে লেখা আসলে। তো ও প্রকৃতপক্ষে উত্তর এটাই যে দুইটা পদ্ধতি আছে একটা দেশে, সেটা হচ্ছে আর্থিক নীতি আর একটা রাজস্ব নীতি, আপনাদের সিলেবাসেও আছে। তো আর্থিক নীতির টুলস হচ্ছে এইগুলো, যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বা কমার্শিয়াল ব্যাংকে বিভিন্ন পলিসির আওতায় এনে কিছু নীতি বা আইনের ভিতরে ফেলে তাদেরকে বাধ্য করে অনেক ধরনের আহ, নিয়ন্ত্রণ করা যায়। সেইগুলা আমি ব্যাংক পড়াইতে গিয়ে কিছু কিছু বলছি, যারা ছিলেন ক্লাসে তারা নিশ্চয়ই বুঝেন। এই টুলস গুলো নিলে অনেক সময় দ্রব্যের দাম হ্রাস পেতে পারে, মানে কন্ট্রোল করতে পারে। আর রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা আছে, রাজস্ব নীতি হবে এখানে, রাজস্ব নীতি সংক্রান্ত ব্যবস্থা। সরকারি ব্যয় হ্রাস করলে মুদ্রাস্ফীতি হ্রাস হইতে পারে, সরকার যত ব্যয় করবে, একটু আগে বলছি মুদ্রাস্ফীতি হবে। সঞ্চয় বৃদ্ধি করতে হবে, তাহলে ফিল্ডে টাকা কমে যায়। হ্যাঁ, আপনার 10,000 টাকা বেতন, আপনি যদি 6,000 টাকা বাসায় রেখে দেন, 4,000 টাকা দিয়ে তো আপনি বেশি দামে দ্রব্য কিনবেন না, তাই না? সেটা উদ্বৃত্ত বাজেট, সরকারি ঋণ, হ্যাঁ, এগুলো বিভিন্ন কারণে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। বুঝতে পারছেন? মূল্যস্ফীতি রিলেটেড বেশ কিছু কনসেপ্ট আমি পড়াইছি। তো এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট হচ্ছে মূল্যস্ফীতি কি, মূল্যস্ফীতির কারণ, মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তারপর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করুন। হ্যাঁ, এগুলো এই প্রশ্নগুলো পড়লেই হবে, বাকিগুলো এই সিট থেকে পড়ার দরকার নেই। এখন এই মূল্যস্ফীতি চ্যাপ্টার থেকে আহ কি কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝেননি, কেউ থাকলে প্রশ্ন করেন। স্যার আজকে টপিকটা একদম সহজ ছিল স্যার, এটা না বোঝার মতো হয়তোবা কারো কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে নাই স্যার। খুব সোজা চ্যাপ্টার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে অনেকেই জয়েন করছেন, প্রায় 19 জন জয়েন করছেন। ইটস এ গুড নিউজ। এতজন তো জয়েন করেন না সাধারণত, 10 জন, 12 জন, 14 জন সর্বোচ্চ দেখেছি। তার পরীক্ষা আসছে তো সামনে, 26 তারিখ পরীক্ষা, সবাই সবাই স্যার পরীক্ষার টেনশন মাথায়। হ্যাঁ, সো আর একটা ক্লাস নিব আগামী সপ্তাহে, তারপরে শেষ। সো আপনাদেরকে মোটামুটি যা পড়াইছি, শীটগুলা দিয়েছি, যেমন জাতীয় আয় পড়াইছি, ভোগ পড়াইছি, তারপর বেসিক চ্যাপ্টার থেকে হয়তো 2-1টা প্রশ্ন পড়াইছি, অর্থ পড়াইলাম, তারপরে সামগ্রিক চাহিদা পড়াইলাম, তারপরে ব্যাংকিং পড়াইলাম, আজকে মুদ্রাস্ফীতি পড়াইলাম। এই আপনাদের সিলেবাস কমপ্লিট। চিত্রভিত্তিক খুব ইনডেপথ অ্যানালাইসিসে যাই নাই,
আর এটা যাওয়া উচিত না আপনাদের, তো আপনাদের আগে অর্থনীতি পড়েননি অনেকে, আর এটা তো একটা সাপোর্টিং সাবজেক্ট আপনাদের। আপনারা সোসিওলজির স্টুডেন্ট, 200 মার্ক ইকোনমিক্স পড়া লাগে আমি জানি, তো খুব ইন ডেপথে যাওয়ার সুযোগও নাই। তো আমি আসলে ফিজিক্যালি আরো ক্লাস নিতে পারলে ভালো লাগতো। আপনাদের আগের সেমিস্টারে যারা পড়ছে তাদের ক্লাস বেশ কিছু আমি ফিজিক্যালি নিতে আসছিলাম, কিন্তু এইবার এমন একটা সিজন পড়ে গেছে, আমাদের ইউনিভার্সিটির সবগুলো পরীক্ষা প্রতি শুক্রবারে আমার পরীক্ষা থাকে। সো আগামী সপ্তাহেও আমি কক্সবাজার যাব শুক্রবারে পরীক্ষা দেখার জন্য। সো আগামী সপ্তাহে ক্লাস আমি একটা বা দুইটা নাকি নিয়েছিলাম মনে হয়, আপনাদের ঠিক খেয়াল নেই। আর ফিজিক্যালি ক্লাসে তো কেউ আসেনও না, 2-3 জন আসেন, গিয়ে আরো বোকা সাজতে হয়। ইভেন আমি ঢাকা আরসিতে গিয়ে ফেরতও আসছি, এমন রেকর্ডও আছে। এই সেমিস্টারে না, গত সেমিস্টারে একজনও আসেনি। সো যাই হোক, আপনাদের যে বিষয়টা, যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসেন, অনেক মেধাবীরাও আসেন, আবার অনেক ফেল করা স্টুডেন্টও আসেন, ঝরে পড়া, বিদেশ ফেরত, হাজব্যান্ড ওয়াইফ পড়েন, চাকরিরত, বিভিন্ন সমস্যা। সো ওপেন ইউনিভার্সিটি made the opportunity for the people of all group and ages of people আর কি, যেটা বলছি। সো এই সুযোগটা আপনারা কেউই সশরীরে ক্লাস করতে বাধ্য নন, আহ, এবং ক্লাস করতেও বাধ্য নন। আপনারা খেয়াল করে দেখেন, আমাদের কোনো প্রোগ্রামেই ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে কোনো নাম্বার নাই। দু একটা মাস্টার্স প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে, ওগুলো আমরা নিজেরা ড্রাইভ দেই হেড অফিসে, সেগুলো আছে, সেগুলো ক্লাস করার ক্ষেত্রে মার্কিং আছে। বেশিরভাগ প্রোগ্রামে এই মার্কিং নাই, বিকজ ডিস্টেন্ট মোডে এডুকেশন, সেটা আপনারা যেভাবেই হোক যদি বুঝেন, বাসায় পড়েন, পরীক্ষা দেন, ভালো করেন, দ্যাটস অল। তারপরেও এখন ওপেন ইউনিভার্সিটির কোর্স, আমি জানি না অন্যান্য টিচার যারা, অনেক এক্সটার্নাল টিচাররা ক্লাস নেন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, জাহাঙ্গীরনগরের আছেন, জগন্নাথের আছেন। আমার ভালো লাগে বিষয়টা, যে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির টিচারদের কথা শোনেন। যেমন আমি ক্লাস নিচ্ছি, আমার চেয়ে ভালো ক্লাস আরেকজন নেয়, সেটাও শুনেন। সেটা সো উচ্চ শিক্ষাটা এইভাবে হওয়াটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। ওকে, তাহলে হ্যাঁ এভাবে প্রস্তুতি নেন, আমি শীটটা দিয়ে দিব। স্যার, একটা অনুরোধ করব। হ্যাঁ বলেন। স্যার, আমরা তো আসলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাকে পেয়েছি, এটা আমাদের জন্য স্যার দুর্ভাগ্য যে আমরা আপনাকে অনেক বেশি সময় পাই নাই। আপনার মতো অভিজ্ঞ স্যারের ক্লাস করাটাও ভাগ্যের ব্যাপার আসলে। এখন স্যার, যেহেতু আমাদের সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এবং আমাদের পরীক্ষা খুবই তড়িঘড়ি করে নেওয়া হচ্ছে, দুইটা সেমিস্টার একসাথে নেওয়া হচ্ছে, এখন আমরা একটা চাপের মধ্যে পড়ে গেছি স্যার। আপনি যদি কিছু সংক্ষিপ্ত কোশ্চেন, যেমন মনে করেন স্যার, আপনি যদি আমাদেরকে ওই বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে যদি একটু দিতেন স্যার, দয়া করে স্যার, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিব, এটা আমি আগামী ক্লাসেই দেওয়ার চেষ্টা করব। ওকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, আমি জানি আপনি যে প্রস্তাব রেখেছেন, বাকি সবারই একই প্রস্তাব, সবার কথাটাই আপনি বলছেন। আর জি আমি স্যার, এই জি জন্য স্যার, দিব। জি হ্যাঁ, স্যার, জি স্যার, জি স্যার, জি আমি স্যার। এই জন্য দিব যে, কারণ আমার কাছে সকল ছাত্ররা, সকল শিক্ষার্থীরা সমান। আপনারা ছাড়া অন্যান্য যে সেমিস্টার গুলো আছে, তাদেরকে আমি সাজেশন দিয়েছি। এখন আপনারাও সেই অনুযায়ী পাও না, যেই কোর্সই পড়াই না কেন। সো আমি নিশ্চয়ই দিব। হ্যাঁ, ওকে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। জি স্যার, দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।